দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, চীন সরকারের কাছ থেকে উপহার হিসেবে 5 লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। চীনের কাছে আরও ভ্যাকসিনের অনুরোধ রেখেছে এবং সেই আলোচনা চলছে। ভারতের পরিস্থিতি যথেষ্টই খারাপ এবং সেখানে মৃত্যুর রেকর্ড হচ্ছে প্রতিনিয়ত। হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। গত 24 ঘন্টায় সেখানে 4205 জন মারা গেছে। দিনে করোনা শনাক্ত হয়েছে 3 লাখেরও বেশি এবং WHO বলছে যে করোনার যে ভ্যারিয়েন্ট ভারতের সেটি 40টিরও বেশি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও আমরা খবর পাচ্ছি বিভিন্ন স্থানে ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকেছে। করোনায় বাংলাদেশে প্রাণ হারিয়েছে সর্বশেষ 40 জনের খবর। এ নিয়ে মৃতের সংখ্যা বাংলাদেশে 12,045 জন। মোট শনাক্ত হয়েছে এখানে 7,77,397 জন। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে যে ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের এখানে কী ধরনের পরিস্থিতি তৈরি করে সেটি নিয়ে আমরা প্রতিনিয়ত আলাপ করছি। এর মধ্যে মানুষজন ঘরে ছুটছে, ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে এবং তার মধ্যে মর্মান্তিক একটি ঘটনাও ঘটেছে। এই ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়ার যে খেসারত তারই একটি ঘটনা, মর্মান্তিক ঘটনা হচ্ছে শিমুলিয়া ঘাটে যে জনস্রোত, সেখানে বাংলাবাজার শিমুলিয়া রুটে এনায়েতপুরি এবং শাহপুরী দুটি ফেরির ভিড়ের চাপের মধ্যে পড়ে এক কিশোরসহ 5 জন মারা গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক মৃত্যু। এই ভিড়ের মধ্যে পড়ে 20 জন অসুস্থ হয়ে পড়েছে। তারপরেও মানুষজন ঘরে ফেরার চেষ্টা করছে এবং ফেরি চলাচল প্রথম দিকে যে বাধাগ্রস্ত হয়েছিল সেটিও স্বাভাবিক করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিভাবে আমরা সামনের দিনগুলো মোকাবেলা করব সে নিয়ে আজকে আলোচনা। শুরুতেই স্টুডিওতে আমন্ত্রিত দুই অতিথির সঙ্গে পরিচিত হচ্ছি। রয়েছেন ডক্টর মামুন আলম মাহতাব স্বপ্নিল, লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। রয়েছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ এবং তিনি সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্বাগত আপনাকেও। শুরু করতে চাই ডক্টর মাহতাব আপনার কাছ থেকে। মানুষজন তো ঘরে যাচ্ছে, এটা তো এখনকার বাস্তবতা, কিন্তু আমরা বেশি চিন্তিত যে ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের এখানে কিছু কিছু শনাক্ত হয়েছে। আজকেও একটি খবর পেয়েছি যে রূপগঞ্জে একজনকে শনাক্ত করেছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে। এই যে ফাঁকে ফাঁকে তারা ঢুকে পড়েছে এবং কাউকে কাউকে আমাদের জানা মতে কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে, আমাদের এর বাইরে আমাদের এই ভ্যারিয়েন্টকে মোকাবেলা করার আর কি টুলস বা ইনস্ট্রুমেন্ট বা মেজার থাকা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, ভারতীয় ভ্যারিয়েন্টের ব্যাপারে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে এটি প্রায় 300% বেশি সংক্রামক। অতএব কোভিড একটি সংক্রামক ব্যাধি, তার সংক্রমণ সক্ষমতা 300% বেড়ে গেছে। ফলে আমরা যেটা সংখ্যা করতেই পারি, আমরা প্রত্যাশা করি আমার এই সংখ্যা ভুল হোক, কিন্তু আগামী ঈদের পরে সপ্তাহখানেকের পরে হয়তো আমরা আবার একটি স্পাইক দেখতে পাবো। তো সেটি যদি প্রতিহত করতে হয়, আমাদের যেটি এখন করার আছে, যারা আমরা দেশে গেছি তাদের যেন স্বাস্থ্যবিধি মেনে চলাটা একটু যেন তারা সচেতন থাকে, মাস্কটা পরি, হাতটা ধুই। দেশে ফিরে আসার, দেশ থেকে ঢাকায় ফিরে আসার ক্ষেত্রে দু ধরনের মতামত আছে। আমার কাছে যেটা মনে হয়, যেটি এখন সরকার বলছেন, আমরা শুনতে পাচ্ছি যে লকডাউন বা বিধিনিষেধটা 7 দিন বাড়িয়ে দেওয়া, সেটা যদি 7 থেকে 14 দিন বাড়িয়ে দেওয়া হয় এবং সাথে সাথে যদি নিশ্চিত করা হয় যে এখানে বেসরকারি এমপ্লয়ার যারা আছেন তারা সেই শ্রমিকদেরকে ছাঁটাই করবেন না, বেতন কাটবেন না, তাগিদ দিবেন না ফিরে আসার জন্য, যদি আমরা লোকগুলোকে আরও কদিন পরে ঢাকায় আনতে পারি এবং আমরা যদি এখন থেকে প্রস্তুতিটা গ্রহণ করি, অর্থাৎ আমাদের কিছু কিছু জিনিস, যেমন হয়তো এখন মনে হচ্ছে যে ব্যাপারটা খুবই নিয়ন্ত্রণে। দেখুন, গত 26শে মার্চে কিন্তু ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। তখন কিন্তু তারা বলছেন যে কি এই এত তাড়াতাড়ি কোভিড এত খারাপ দিকে টার্ন নেয়। ফলে আমার কাছে একটা জিনিস মনে হয় যে যেমন আমাদের সামরিক বাহিনীর প্রতিটা ব্রিগেড ডিভিশনে তাদের কিন্তু ফিল্ড হাসপাতালের সক্ষমতা আছে, সেটা কিন্তু এখন আমরা তৈরি করে রাখতে পারি। যদি এই সাত ড্রপটা সরকার তরফ থেকে থাকে, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হবে, যেটা খারাপ কিছু ঘটলেও ঘটতে পারে। আমরা চাই না ঘটুক, ঘটে গেলে অন্তত প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত থাকব। জি ডক্টর নিজাম, ভারতের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি, কিন্তু তারা কিভাবে কোভিড ম্যানেজ করছে এটা তাদেরই বিষয়। মানে আমরা তো আমাদেরটা নিয়ে আলোচনা করব, কিন্তু আপনার কি মনে হয় যে ভারতের ম্যানেজমেন্টের দিক থেকে এক ধরনের চরম অবহেলার কারণে আজকে এই বিপর্যয় নেমে এসেছে, যেখান থেকে আমাদের আর অনেক কিছু লেসন সময় মতো নেওয়া প্রয়োজন এবং নেওয়া উচিত? ধন্যবাদ জহির ভাই, ধন্যবাদ স্বপ্নিল ভাইকে। আমি ওনার বক্তব্য শুনেছি এবং এনটিভির দর্শকবৃন্দকে। আমরা যে জিনিসটা আপনি বলেছেন সেটা হলো ভারত এবং ব্রাজিল এবং আমরা যুক্তরাষ্ট্রকে দেখেছি। ভারত যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট, ওনারা সায়েন্সকে ফলো করে নাই। এমনকি ভারতের প্রধানমন্ত্রীকে দেখলেন যে পশ্চিমবঙ্গে ইলেকশন, 5টি রাজ্যে ইলেকশন হলো, এমনকি উনি 48টি সভায় উনি এবং ওনার মন্ত্রীরা আসছে এবং 8 দফায় নির্বাচন করলো এবং দেখা যাচ্ছে তখন সংক্রমণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল।
কিন্তু তারপরে দেখা গেল যে ভারত বিশ্বের দ্বিতীয় অক্সিজেন উৎপাদনকারী দেশ, সে ভারতে আপনি দেখেন দিল্লিতে তারা সৌদি আরব থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, যুক্তরাজ্য থেকে শুরু করে, এবং 16 বছর পর তারা প্রথম সাহায্য নিচ্ছে। এত খারাপ অবস্থা যে তারা ম্যানেজ করতে পারছে না, এবং সাহায্য নিচ্ছে বিভিন্নভাবে, শুধু যে আপনার মেডিকেল সাহায্য তাও না, অন্যভাবে অর্থনৈতিক সাহায্য তারা নিচ্ছে। কী কারণে? যে তারা সামলাতে পারছে না। কিন্তু আমাদের অ্যালার্মিং হওয়া উচিত, যেটা স্বপ্নিল ভাই বলেছে, যে আমরা গত এক সপ্তাহ পর্যন্ত দেখলাম যে আমরা গত মাসের 4 তারিখ বা 5 তারিখ থেকে যখন আমাদের লকডাউন প্রথম দিকে দিল, প্রথম 7 দিনের লকডাউনটা হালকা ছিল, পরে যখন সরকার একটু কঠোরভাবে বলল, আমার মনে পড়লো যে আমি একটা টেলিভিশনে যাওয়ার সময় আমি নিজেই টেলিভিশনের অ্যাঙ্করকে বললাম যে আপনি আমাকে একটা SMS পাঠান, আমি পুলিশকে দেখাবো। আমরা সেখানের মধ্যে ভয় পেয়েছি যে বোধহয় ওই ধরনের লকডাউন হবে, কিন্তু যখন রাস্তায় এসে দেখলাম যে না, ওই ধরনের কোনো লকডাউন নেই, আমি স্বাভাবিকভাবে চলে আসছি, কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই। দু একটা জায়গায় দেখা গেল যে গাড়ি ফেরত দিচ্ছে, এটা মামুলি, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনগুলো সেভাবে ফলো করে না। আরেকটা জিনিস হলো যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যে আমাদের সায়েন্টিস্টরা আছে, ওনাদেরকে যখন বলে তখন ওনারা মন্ত্রণালয়কে বলে যে আপনারা ম্যানেজ করেন। মন্ত্রণালয় এবং প্রশাসনে তো সেটা ম্যানেজ করবে, কিন্তু আমাদের মন্ত্রণালয় এবং প্রশাসন সেগুলো ভালোভাবে কখনোই ফলো করে না, যার পরিপ্রেক্ষিতে আমাদের খেসারত দিতে হচ্ছে। স্বপ্নিল ভাই এখানে আছে যে ডাক্তারদের জন্য আপনারা জানেন যে গত বছর মাননীয় প্রধানমন্ত্রীকে বলা যে রিসার্চ করতে হবে এই কোভিডকে নিয়ে, কোভিড এবং নন কোভিড, আমাদের যে সংক্রামক ব্যাধি এবং নন সংক্রামক ব্যাধিগুলো নিয়ে, এবং 100 কোটি টাকা বরাদ্দ করা হলো। এর মধ্যে আপনার 3টা খাতে, একটা স্বাস্থ্য খাতে, একটা শিক্ষা খাতে, স্বাস্থ্যের উপরে, আর একটা রিসার্চে। সেখানে একটাতে কোভিড এবং আমাদের যতগুলো ভাইরাল রোগগুলো আছে, আর ওটা হলো নন কমিউনিকেবল ডিজিজগুলো, যেখানে আমাদের হার্ট ডিজিজ, লিভার ডিজিজ সহ বিভিন্ন রোগগুলো। সেই ফাইলটি স্বাস্থ্য মন্ত্রণালয় 4 মাস পড়ে আছে, এবং আমাদের অলরেডি অর্থ বছর চলে আসছে। তাহলে আমাদের সেখানের মধ্যেও তো আমাদের কাজগুলো করা হচ্ছে না। আর আমাদের মাননীয় মন্ত্রী যথাযথই বলেছেন যে ওনারা আমার কথা শুনে না, আমি প্রথমবার বলেছিলেন, কিন্তু এই যে সমন্বয়গুলোর কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে কিভাবে কোভিড থামানো যাবে, কিভাবে। আপনি একটা অন্য ভিন্ন প্রসঙ্গ অবতারণা করেছেন, একটু মতামত নিব ডক্টর মাহতাব আপনার কাছ থেকে। এই যে বললো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু কয়েকদিন আগেও একটা খবর বেরিয়েছে যে বার্ষিক যে উৎসব উন্নয়ন কর্মসূচি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এগুলোর বেশিরভাগই তারা আনমেট রেখেছে এবং করতে পারে না। এটা কি কারণে? সক্ষমতার অভাব? এবং আপনি একটু আগে যে পরামর্শ দিচ্ছিলেন যে আমাদের ফিল্ড হসপিটাল থেকে শুরু করে যেসব লজিস্টিক প্রিপারেশন থাকা দরকার ছিল, সেটা আমরা গত বছর দেখলাম যে বিশাল ফিল্ড হসপিটাল করা হলো, এবং কি ধরনের বিবেচনা বা কি ধরনের আপনার দূরদৃষ্টি তারা এগুলোকে গুটিয়ে আবার সেগুলো বিভিন্নভাবে বন্টন করে দিল, এবং এখন আবার যেগুলো জাস্টিফাই করার চেষ্টা করছে। ঠিক এখন আপনি তাদের মধ্যে এই ধরনের সাজ রব বা এই ধরনের একটা কি বলবো যে মেগা কোনো প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন কিনা? এখন দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে এই ক্ষেত্রে যেমন আমি কিন্তু খুব কশাসলি এবং খুব ইন্টেনশনালি সামরিক বাহিনীর কথা বলেছি, যে তাদের যে ক্যাপাসিটি আছে তারা এখন তৈরিও করতে পারবে, সরিয়ে নিতে পারবে, এবং একটা হসপিটাল ম্যানেজ তারা করছে, এবং which is very commendable। এবং আপনি এবং আপনি যদি দেখেন যে যদি আপনি কুর্মিটোলার কথা বলেন, সেখানেও কিন্তু তারা চালাচ্ছে। আমি বলছি না যে আমি সামরিক বাহিনীকে দিয়ে হাসপাতাল চালানোর পক্ষপাতী, আমি যেটা বলছি যে তাদের সেই ক্যাপাবিলিটিটা আছে, সেই ক্যাপাবিলিটিটা আমাদের এখন ব্যবহার করতে হবে। কারণ আমাদের পক্ষে এখন এরকম 20টা ফিল্ড হসপিটাল তৈরি করে ফেলা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না। তাদের সেই ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ যার যেখানে যে ক্যাপাবিলিটিগুলো আছে সেগুলো এখন ইউটিলাইজ করতে হবে। তো আপনি যেটা বলছিলেন যে কেন টাকা ফেরত চলে যায়, তো আমার কাছে এটা মনে হয় যে হয়তো সেজন্যই ফেরত যায়। যেমন গত বছর যখন বলা হচ্ছিল যে স্বাস্থ্য খাতে কেন বাজেট বৃদ্ধি করা হয়নি, আমি কিন্তু একাধিক আর্টিকেল লিখেছি, একাধিক জায়গায় গিয়ে বলেছি যে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করে কি হবে। একটি প্যান্ডেমিক আসলো, তারপর আমি যদি ভুল না মনে থাকে 1,005 কোটি টাকা সেবার ফেরত গেছিল। তো 12,000 টাকায় পর্দা কিনে বা 10,000 টাকায় বালিশ কিনে প্যান্ডেমিক মোকাবেলা করেও যদি 5,000 কোটি টাকা ফেরত দিতে হয়, তাহলে স্বাস্থ্য খাতে বাড়াতে যৌক্তিকতা নেই। ফলে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানকে সমর্থন করি যে যদি আমার ক্যাপাবিলিটি না থাকে তাহলে এর কারণটাও কিন্তু আপনি ঢালাভাবে দোষ দিলে হবে না। আমার কাছে যেটি মনে হয় যে স্বাস্থ্যখাত কিন্তু দীর্ঘদিন নজরের বাইরে ছিল। আমরা যোগাযোগ খাতে নজর দিয়েছি, আইটিতে নজর দিয়েছি, শিল্পে নজর দিয়েছি, এখন হয়তো ফোকাসটা স্বাস্থ্যে আসছে। কিন্তু তারপর একটা প্যান্ডেমিক, তো রাতারাতি তো উন্নতি করতে হয়, রাতারাতি উন্নতি এই স্বাস্থ্যখাত করতে পারবে না। সেক্ষেত্রে যেটা মনে হয় যে সব খাতের সমন্বয়ে স্বাস্থ্যখাতটাকে এখন উন্নতি করতে হবে, এবং সেজন্য একটু জোরালো প্রশাসনিক সমন্বয়ের দরকার আছে। কিন্তু আমি যেটা স্বপ্নিল ভাই বলছে এটার সাথে আমি একমত, যে আমাদের যে আর্মিদের কথা বলেছে, কারণ ওনারা আমরা দেখেছি যে যখন ক্রাইসিস হয় তখন আর্মি, বিডিআর, বিসিবি যে ভূমিকাগুলো পালন করে আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের এখন এই দুর্যোগ
দুর্যোগ বলবো যে দুর্যোগেই এই দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমন্বয় করে সবাইকে কাজ করতে হবে। আমরা একযোগে লড়াই করতে হবে এই করোনার বিরুদ্ধে। লড়াই করতে হলে আমরা বিভিন্ন জায়গায়, যেমন উনি যে প্রথম বলেছিলেন যে এই যে ঈদের পরে যারা ঈদে বাড়িতে গেছে বা আরও যাচ্ছে, যা দুঃখজনক হলো সত্য যে বাড়ি যাওয়ার বেদনাটা কি আজকে আমরা দেখলাম যে 5 জন পিষ্ট হয়ে মারা গেল। যারা বাড়িতে গেছে তারা সেখানে অবস্থান করবে। আমরা আহ্বান করব যে সমস্ত ইন্ডাস্ট্রি এবং যে সমস্ত পাবলিক সার্ভিস পাবলিক প্রাইভেট কোম্পানিগুলোতে তারা জব করছে, তারা মালিকদেরকে বলবো যে আমরা ওদেরকে বলেন বাড়িতে থাকুক, সরকার যদি আরও 1 সপ্তাহ বা আরও 14 দিন স্ট্রিক্ট লকডাউন করে ফেলে। লকডাউনে আমরা মনে করবো সেক্ষেত্রে আমাদের সরকারের উচিত দেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য এবং আমাদের মানুষকে বাঁচানোর জন্য, আপনি বাঁচলে আমি বাঁচলে তারপর তো দেশ বাঁচবে। আমরা মনে করবো যে সেই ক্ষেত্রে কঠোর লকডাউন করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে একটা অবস্থান নিলে আমার মনে হয় সেই লকডাউনটা আমরা স্ট্রং করতে পারবো। এবং যে যেখানে অবস্থান করছে খুব ইমার্জেন্সি কাজ ছাড়া কেউ ঢাকা আসার দরকার নেই। এবং চাকরিতেও তার 15 দিন পরে আসি, যদি 2 সপ্তাহ লকডাউন থাকে, দেখবেন যে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। নতুবা যদি ভারতের মতো অবস্থা হয়ে যায়, সব ঢাকাতে আসলো, দেখা যায় হসপিটালগুলোতে লাইন পড়বে, মিছিল পড়বে, লাশের মিছিল পড়বে, আমরা লাশ দাফনের জায়গা আমরা খুঁজে পাবো না। অ্যাবসলিউটলি। ডক্টর মাহতাব, আপনি বলছিলেন যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এখন নেক্সট 2-3 উইকস টাইম আমাদেরকে ক্রিটিক্যালি দেখতে হবে এবং সেইভাবে এনফোর্স করতে হবে। আপনি কি ব্যবস্থাপনার মধ্যে সেই নির্দেশনা বা সেই ধরনের প্রস্তুতি কি দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছি না, কিন্তু আমি প্রত্যাশা করছি যে হয়তো ভালো হবে। দেখুন, আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা 2 সপ্তাহ লকডাউনও দিই, তারপরে যে 35 লক্ষ লোক মানুষ সম্ভবত ঢাকা ছেড়ে গেছে, তাদের মধ্যে 10-15-20 লাখ চলে আসবে। যেভাবে হোক তারা আসবেই। কারণ আমরা এই সরকারের এই যে উদারতাগুলোর অসৎ ব্যবহার করি। দেখবেন আমাদের শিল্প মালিকরা বলছে শ্রমিককে ফেরত আসতেই হবে, আমাদের এমপ্লয়াররা বলছে তাদের কর্মচারীকে ফিরে আসতেই হবে, ফলে একটা ঘটনা ঘটবেই। আমার মনে হয় যদি আমরা তাদেরকে বাইরে রাখতে পারি ঢাকার, খুব ভালো। যদি না পারি, এর পরের ধাপে অঞ্চল ভিত্তিক লকডাউনে যাওয়া উচিত। লকডাউন মানে কিন্তু লকডাউন, মানে আমরা গত বছর সাধারণ ছুটি, তারপরে এবার বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ। তো সেই লকডাউনের মধ্যে তো আমাদের ক্যাপিটাল ঢাকা, এবং আমার কাছে মনে হয় যে সারা দেশে লকডাউন করার প্রয়োজন আছে বলে মনে হয় না। সারা দেশে থাকতে পারে বিধিনিষেধ, কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, বড়জোর, নারায়ণগঞ্জ, এই কয়েকটা জায়গাতে যদি লকডাউন করে, প্রথমবারের মতো লকডাউনে যদি আমরা যেতে পারি, ইফ নিডেড কারফিউ, হ্যাঁ, তাহলে মনে হয় নিয়ন্ত্রণ করা যাবে। কারণ শেরপুরে যেখানে কোনো কোভিড রোগী ধরা পড়ছে 2 দিনে, 1 দিনে 1-2টা, তাদেরকে আমি লকডাউন বললে তারা শুনবে কেন? আরেকটা জিনিস হচ্ছে, আমাদের একটা ভুল ধারণা ঢুকে গেছে। আমি গতকালকে এখানে বলছিলাম গরিব মানুষের করোনা হয় না, কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু আমরা দেখলাম যে উত্তরপ্রদেশে গ্রামে মৃত মানুষের মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে, 100 মৃতদেহ বিহারে আসছে। এখন আমি জানি একদল লোক বলবো হিন্দুরা মারা গেছে, মুসলমানরা মারা যায় না কেন? পাকিস্তানে লাশ ভাসছে না, কারণ পাকিস্তানে মুসলমানদের লাশ দাফন করা হয়। উত্তরপ্রদেশে এত বেশি মানুষ মারা যাচ্ছেন, দাহ করার জন্য কাঠ পাওয়া যাচ্ছে না, তাই লাশগুলো ভাসানো হচ্ছে। অর্থাৎ মানুষ হিন্দু হোক আর মুসলমান হোক, মানুষ বড়লোক হোক আর গরিব হোক, কোভিড কাউকে ছাড়ে না। আর আমি স্বপ্নিল ভাইয়ের একটা জায়গায় আমি পয়েন্ট আউট করি, উনি শিল্পপতিদের কথা বললো যে শিল্পপতিরা যদি একটু সদয় দেয়, তাদের এমপ্লয়িগুলো দেশে থাকুক, ওনারা তো কন্ট্রিবিউট করা উচিত। আমরা আজকে দেখি ভারতের যে শিল্পপতিরা যেভাবে এগিয়ে আসছে তাদের জনগণকে বাঁচানোর জন্য। আমরা টাটার এক্সাম্পল দিই, টাটা তার যতগুলো হোটেল আছে সবগুলোতে করোনার জন্য খুলে দিয়েছে, করোনা ট্রিটমেন্টের জন্য। টাটাকে দেখা গেল যে 3000 বেড দিয়েছে নন কোভিডের জন্য, 5000 বেড দিয়েছে আপনার কোভিড পেশেন্টদের জন্য, 40টি বড় বড় অক্সিজেন প্ল্যান্ট করেছে। তারপরে প্রতিদিন 1000 টন অক্সিজেন উৎপাদন করছে তার প্ল্যান্টগুলো থেকে। আরও নগদ টাকা দিয়েছে এবং আরও অনেকগুলো কোম্পানি, আম্বানি গ্রুপকে দেখা গেল যে উদার হস্তে তারা হেল্প করেছে। আমাদের শিল্পপতিদের উচিত যে দেশের এই করোনাকালীন সময়, এই দুর্যোগ মুহূর্তে আপনারাও এগিয়ে আসেন, এগিয়ে এসে আপনারা মানুষকে কন্ট্রিবিউট করেন, প্রয়োজন বোধে তাদেরকে বেতন ভাতাও দিয়ে দেন। আপনার 15 দিন 1 মাসে আমরা দেশটাকে আগে ঠিক করি, আমরা করোনাকে নিয়ন্ত্রণে এনে আমরা আবার আগের মতো আমরা নতুনভাবে দেশকে গড়ে তুলবো। আমরা সবাই ব্যবসা করতে পারবো। আমরা তো দেখি যে এই শিল্প গ্রুপ যারা আছেন বা শিল্প সংগঠন যারা আছেন, তারা সব সরকারের দিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকেন প্রণোদনার অপেক্ষায়। কোথায় তারা বিত্তবান মানে হিসাবে তারা দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াবেন, সেই তুলনায় দেখা যায় সরকারি প্রণোদনাই হচ্ছে কি তাদের বড় অপেক্ষা। জনাব স্বপ্নিল। একদম, আমার কাছে এটা মনে হয়, যেটা উনি বলছিলেন যে ইন্ডিয়ায় যে আজকে স্বাস্থ্যখাতের বিকাশ নিয়ে আমরা কথা বলি, ইন্ডিয়ার স্বাস্থ্যখাতের বিকাশ হয়েছে টাটা, বিড়লা এরকম শিল্পপতিদের CSR-এর পয়সায়। আর আমাদের এখানে যে 5 স্টার হাসপাতালগুলো গড়ে উঠেছে, এগুলো উঠেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে।
আমাদের যে শিল্প খাতি দাঁড়িয়েছে, আপনি সেটি গার্মেন্টস বলুন বা এখন উঠতি আইটি সেক্টর বলুন, প্রত্যেকটা সেক্টর দাঁড়িয়েছে সরকারের উদার নীতি এবং একের পর এক প্রণোদনা, কোভিড পূর্ববর্তী প্রণোদনার উপর ভিত্তি করে। জি। সেই ক্ষেত্রে আমাদের যে ব্যবসা বা আমাদের যে প্রফেশন, সরকার কিন্তু সাহায্য করতে এগিয়ে আসেনি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সরকারের সচিব যান, মেজর জেনারেল যান, মন্ত্রীরা যান, ব্যবসায়ীরাও যান। তাহলে সরকার কিন্তু তার হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করে মানুষের, সমাজের অ্যাফ্লুয়েন্স সোসাইটির আস্থাটা অর্জন করেছে। ভারতে একজন ব্যবসায়ী কিন্তু এইমসে যায় না, ভারতে একজন ব্যবসায়ী মেদান্তাতে যাবে, কিন্তু আমরা সেই জায়গায় গেছি। অর্থাৎ বাংলাদেশের সরকারিভাবে যেভাবে স্বাস্থ্য খাতের জন্য উদারভাবে ঢেলে দেওয়া হয়েছে, এটা ভারতে করেনি, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর সেভাবে এগিয়ে আসেনি। জি, কিন্তু না, প্রাইভেট সেক্টরে যেটা আপনি বলছেন, প্রাইভেট মেডিকেল কলেজগুলো তো বা হসপিটালগুলো বা ক্লিনিকগুলো 60% আমরা দেখি যে কন্ট্রিবিউট করছে, কিন্তু আমাদের এখানে সমন্বয়হীনতার কারণে, যেমন আমাদের মেডিসিনের কথাই বলি, আমি কালকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক সাহেবের কথা শুনলাম যে ওষুধের দাম এক এক জায়গায় এক এক জায়গায়। আমাদের একটা নীতি করতে হবে, যেমন একই ওষুধ দেখা যাচ্ছে 1 টাকার ওষুধ বিক্রি করতেছে 12 টাকা, আবার একই ওষুধ বিক্রি করতেছে আরও জায়গায় 15 টাকা। মানে যে যেভাবে আসছে, আমাদের যে মেডিকেলের যে অধিদপ্তরটা আছে সেটাকেও সমন্বয় করে সরকারকে রেট করে দিতে হবে। এমনকি আরেকটা জিনিস করতে হবে যে আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় যে মেডিকেল কলেজগুলো আছে, আমাদের একজন সিভিল সার্জন আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, সিভিল সার্জনের সাথে সরকারি এবং প্রাইভেটের মিলে একটা কর্পোরেট কালচার ডেভেলপ করে সিভিল সার্জনকে দায়িত্ব দেওয়া হোক ওই জেলাতে, উনি এটা নিয়ন্ত্রণ করবে। তাহলে মনে হয় যে সিভিল সার্জনের উপরেই ক্ষমতাটা থাকবে, ন্যস্ত থাকবে, সরকার সমন্বয় করবে ডিসি, তাহলে আমরা মনে হয় এখান থেকে একটা ভালো কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারবো। ডক্টর শোভন, একটা বিষয় আমরা টিকার প্রসঙ্গে একটু আলাপ করতে চাই। আজকে চায়নার কাছ থেকে আমরা একটা গুডউইল জেস্টার হিসাবে 5 লাখ ডোজ আমরা পেয়েছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন যে চীন চাইলে টিকার কো-প্রোডাকশনে যেতে পারে। এটা কিভাবে হবে? কো-প্রোডাকশনের কনসেপ্টটা কিভাবে? টিকাটাকে আপনি দইয়ের সাথে চিন্তা করতে পারেন। দইয়ে যেমন একটা সিড দেওয়া লাগে বা ইস্ট দেওয়া লাগে, আর দই দুধ দেওয়া লাগে। টিকা একটা সিড লাগে, কিছু মিডিয়া লাগে। এটা খুব সরলীকরণ হয়ে গেল, ব্যাপারটা তো সরল না, কিন্তু এই সিড এবং এই মিডিয়া, এটা তৈরি করার ক্যাপাবিলিটি আমাদের নাই। এবং সিরাম ইনস্টিটিউটের সিড তৈরির ক্যাপাবিলিটি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সিড দিচ্ছে না বলে ভারতে কিন্তু ভ্যাকসিন ঘাটতি দেখা দিয়েছে, এখন আমরা জানি। আমাদের যে ভ্যাকসিন কোম্পানিগুলো আছে, তারা এখন যেটা করে ফিল অ্যান্ড ফিনিশ করে, বড় বোতলে টিকা আসে, ছোট বোতলে টিকা ভরে দেয়। তাদের কিন্তু ক্যাপাবিলিটি আছে, তারা আরও শুরু থেকে শুরু করতে পারবে। অর্থাৎ যদি তাকে আপনি ওই ইস্ট আর দইটা দেন, তারা দুধটা রান্না করতে পারবে। সিড এবং মিডিয়ার দরকার, তো সেটুকু যদি এনে দেওয়া যায় তারা পারবে। কিন্তু আবার এক একটি কোম্পানির এক এক রকম সক্ষমতা। যেমন আমাদের যে 3টি কোম্পানি আছে, পপুলার, তারপর হচ্ছে ইনসেপ্টা এবং হেলথ কেয়ার, যাদের এখন প্ল্যান্ট রেডি, তারা কিন্তু আমার যেটা ধারণা যে এই ধরনের ভ্যাকসিনগুলো পারবে, কিন্তু তারা চীনের ভ্যাকসিনটি যে টেকনোলজিতে তৈরি করা হয়েছে সেটি পারবে কিনা আমি ঠিক জানি না। আবার গ্লোব বায়োটেকের যে ভ্যাকসিন প্ল্যান্টটি আছে, তারা mRNA ভ্যাকসিন পারবে, তারা কিন্তু আবার এই কোভিশিল্ড বা স্পুটনিক 5 পারবে না। তো ফলে পারবে না তা না, আমি এটা সবসময় বলে আসছি যে আপনি টিকার সোর্সিং করে কোনো সময় স্বাবলম্বী হতে পারবেন না। টিকার কালচারটা তো দেশে আছে, তো সরকার তো 1,24,000 কোটি টাকার প্রণোদনা বিভিন্ন খাতে দিয়েছে, আর কয়েকশো কোটি টাকা প্রণোদনা সহজ শর্তে ঋণ, আর যদি সরকারি সুপারভিশন থাকে, আমার ধারণা অনেকগুলো ওষুধ কোম্পানি বাংলাদেশে আছে যারা এখানে এগিয়ে আসতে পারবে, এবং আমাদের কিন্তু ওই দিকেই যেতে হবে। আচ্ছা, পেটেন্টের কথা যেটা বলা হচ্ছে, সেটা কি সম্ভব? বাংলাদেশের সেই সক্ষমতা আছে? যদি পেটেন্ট ওপেন করে দেয়ও কেউ, তবু কি আমরা কি সেখান থেকে ফর্মুলা নিয়ে কি আমাদের পক্ষে টিকা প্রস্তুত করা সম্ভব হবে? এইটা নিয়ে না আমার একটু ডাউট আছে। কেন, পেটেন্টে কি করে? পেটেন্টে বলবে যে পিএইচ 7.2 থেকে 7.5 পেটেন্ট করলো, এক্সাক্ট কোন পিএইচ বলবে না। আপনি যদি পেটেন্ট ছাড়া নিয়ে আসেন, এবার আপনি গবেষণা করেন বসে বসে কোন পিএইচে কোন পিএইচে কোন পিএইচ, আর যদি আপনার পেরেন্ট কোম্পানির সাথে চুক্তি থাকে, তারা কিন্তু আপনাকে বলে দেবে যে আমি পেটেন্ট করেছি 7.2 থেকে 7.5, কিন্তু 7.23 ইজ দ্য ম্যাজিক ফিগার। তো ফলে পেটেন্ট ফ্রি হয়ে গেলে ভালো, কিন্তু যদি পেরেন্ট কোম্পানির সাথে যোগাযোগ না থাকে, তাহলে পেটেন্ট ওপেন করে কোনো লাভ নেই, সময় সাপেক্ষ হবে প্রোডাকশন। আমার মনে হয় সেটা কোনো গুড অপশন না। যে আমরা শেষের দিকে এই আলোচনা যাব না, তাহলে আপনি শেষ পরামর্শ কি হবে? মানে যদি আপনি এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে যদি কোনো পরামর্শ আপনাকে দিতে বলা হয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে, কি বলবেন? না, আমাদের যেটা হলো যে আমরা টিকার জন্য আমরা খোঁজাখুঁজি করছি, এবং কি আমাদের এখানে যদি সম্ভব হয়
ওই যে উনি যেটা বললো মূল প্যারেন্ট কোম্পানির সাথে যদি চুক্তি করে আমরা এটা করতে পারি, আমাদের সক্ষমতা আছে, আমরা সেটা করতে পারবো। পাশাপাশি আমাদের লকডাউন এখন যে সাময়িক সময়ের জন্য লকডাউন করতে হবে, আর আমাদেরকে স্ট্রিক্টলি মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব যতটুকু করতে পারি আমরা করবো, কারণ আমাদের গণবসতি জায়গা অনেক সময় করা যাচ্ছে না। আপনাদের ঈদের সময় মার্কেটগুলোতে দেখছেন, তবে মার্কেটগুলোতে একটা জিনিস আমরা এবার দেখেছি যে অনেক জায়গায় কিন্তু 70% 80% লোক মাস্ক পরেছে, যেটা অন্য সময় দেখা যেত না। কিন্তু আমাদের ওই যে গাদাগাদি করে যাওয়া বা গণবসতির বা গণমার্কেটগুলোতে সেটা আবার মেনটেন করা হয়। ডক্টর স্বপ্নিল, শেষ করবো হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমি বারবারই বলি যে জীবনটা হচ্ছে 60, 70, 80 বছরের, তো জীবনটাকে চরণ উপভোগ করি। দু একটাই যেমনটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঘরে বসে থাকলে কিচ্ছু হবে না। একটা ছোট কথা বলি, 1971 সালের সাথে এই বছরের ক্যালেন্ডার একদম এক, 71-এর দিন তারিখ সব এই বছরের মতো। 71-এর রোজার ঈদে আর কোরবানির ঈদে যদি আমাদের পূর্বসূরীরা বলতো যে আমরা ঈদ করব, যুদ্ধ করব না, তাহলে আপনি কিন্তু 48টা ঈদ পরাধীনতার মধ্যে কাটাতাম। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদেরকে ব্লেম না করে, অন্তত সেদিকে ঈদের আনন্দ করেছো এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নাও। এই আগামী 1-2টা ঈদে একটু সংযত থাকি, এটাই আমার আবেদন। অত্যন্ত সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও এই আবেদন এবং এই অনুরোধ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। ঈদ সামনে আসছে, সবাই ঘরমুখো, অনেক সময় অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, যেমন আজকেই 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরকম সামনে আরও অনেক দুর্যোগ আসতে পারে যদি আমরা সজাগ না হই। সুতরাং আমাদের যে ঈদের আনন্দ, নিশ্চয়ই ঈদ আমাদের সামনে একটু উৎসবের বার্তা নিয়ে আসে, কিন্তু এই পরিস্থিতি আমাদের বিবেচনায় রাখতে হবে এবং সকলকে সজাগ থাকতে হবে, যাতে করে কোনোভাবে আমাদের মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকবো এবং আমাদের কাছ থেকে যাতে কোনোভাবে এই রোগ ছড়াতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকবো। সবাই ভালো থাকুন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে পরে অনুষ্ঠানে।